শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন তিনি মাত্র খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং আধুনিক সেচ ব্যবস্থা এবং হাই ইল্ডিং, তখনকার দিনে বলতো হাই ইল্ডিং ভ্যারাইটি ধানের, আপনারা যারা বয়স্ক এখানে যারা মুরব্বী যারা আছেন তারা জানেন, আজকাল তো শোনা যায় না, কিন্তু এটাই ছিল বাংলাদেশের যে খাদ্যের উৎপাদনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেভাবে এনেছিলেন। পানি সরবরাহ, সেচ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ধানের বীজ HY, হাই ইল্ডিং ভ্যারাইটি HY। তো সেই সময়ের কথা আমি একটু বলেছি, একটি সরকার আগামী দিন থাকবে কি থাকবে না সেটা নির্ভর করতো খাদ্যের উপরে। আজকে থেকে একদিন আগে বোধহয় পত্রিকায় আপনারা একটি খবর দেখেছেন, লাল টেলিফোনের খবর। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সচিবালয়ের টেবিলে লাল টেলিফোনের তার নাকি কিভাবে কি হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না বা কেউই জানেন না, এই লাল টেলিফোন সিস্টেমটি কিন্তু সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট। তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালাতে গেলে কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার যে মন্ত্রিসভা, বিশেষ করে সম্ভবত মন্ত্রিসভা এবং সচিব, তাদের মধ্যে তিনি একটি স্পেশাল টেলিফোন এক্সচেঞ্জ, তখনকার দিনে সিমেন্সের মাধ্যমে, জার্মান সিমেন্স, তিনি সৃষ্টি করেছিলেন। সেটাকে আমরা জানতাম এই নামে রেড টেলিফোন এক্সচেঞ্জ, এবং সেটার মাধ্যমে সব গোপন কথা আদান প্রদান হতো। আজকের দিনের মতো হোয়াটসঅ্যাপ এগুলো ছিল। তো একদিন সন্ধ্যায় হঠাৎ করে সেই লাল টেলিফোন বেজে উঠল। তো আমার পিতা মরহুম আব্দুল মোমেন খান টেলিফোনটি উঠিয়ে জিজ্ঞাসা কথা বললেন। তিনি বললেন যে উত্তরবঙ্গ, এখানে উত্তরবঙ্গের একজন বক্তব্য রেখেছেন দিনাজপুরে, উত্তরবঙ্গে খাদ্য সংকট দেখা দিচ্ছে। কালকে সকালে খবর পেয়েছি সেখানে একটি বিক্ষোভ হতে পারে। কাল সকালের মধ্যে উত্তরবঙ্গে খাদ্য বিতরণ করতে হবে, যাতে জনগণের বিক্ষোভ আমরা মিটিয়ে দিতে পারি। জনগণের বিক্ষোভ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুলিশ দিয়ে মেটাতে চান না। যে খাদ্যের অভাব, সেই সমস্যাটির সমাধানের মাধ্যমে তিনি বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। তো আমার পিতা তখন খাদ্যমন্ত্রী, তিনি উত্তর দিলেন যে বিক্ষোভ তো কালকে হবে, এখন আপনি ফোন করেছেন, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তখন সন্ধ্যা, আগের দিন সন্ধ্যায় বলছে একটা কিছু ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? তো তখন আমার পিতা বললেন যে আপনি আপনার কাজ করেন, আমি দেখছি, এটা আমার দায়িত্ব। পরবর্তী ঘটনা প্রবাহ আমি খুব সংক্ষেপে বলি। প্রথম টেলিফোনটা বোধহয় সন্ধ্যা 6টার দিকে এসেছিল, আমরা বাসায় তো বাড়িতে। লাল টেলিফোনটি বাজলে বাড়িতে সবাই সংচকিত হয়ে যেত যে কি জানি কি একটা ঘটে। 6টার পরে পরবর্তীতে টেলিফোন একটা আবার লাল টেলিফোন বাজলো রাত 8টায়। আমার পিতা টেলিফোন ধরলেন, পরে শুনেছি তার মুখে, তিনি জানতে চাইলেন আমি যে 2 ঘন্টা আগে ফোন করেছিলাম তার কি ফলাফল, কি হয়েছে। তখন আমার পিতা উত্তর দিলেন, আপনি চিন্তা করবেন না, কমলাপুর ইয়ার্ডে, তখনকার দিনে বলতো একটি শব্দ, আজকের নতুন প্রজন্ম জানে না, ইশাক হোসেন সাহেব জানে কিনা জানি না, ওগুলোকে বলতো আজকাল বলে কন্টেনার, তখন বলতো মালগাড়ি। আমার পিতা তখন উত্তর দিলেন যে কমলাপুর ইয়ার্ডে মালগাড়ি রেডি হয়ে গেছে, খাদ্য চাল সে মালগাড়িতে ভরার কাজ শুরু হয়ে গেছে, আপনি চিন্তা করুন। তখন বাজে রাত 8টা।
রাত 2 ঘন্টা পর রাত 10টায় আবার লাল টেলিফোন বেজে ওঠে। প্রেসিডেন্ট সাহেব জানতে চাইলেন কালকে সকালের ব্যাপারে কদ্দূর কি অগ্রগতি। বলেন যে ট্রেন বোঝাই হয়ে ট্রেন রওনা হয়ে গিয়েছে, পথে আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না, এটা আমার উপরে ছেড়ে দিন। রাত্রি 12টায় পরবর্তী টেলিফোন, তখন সম্ভবত আমার পিতা বললেন আপনারা তখন যমুনা ব্রিজ ছিল না, ওইখানে একটি ঘাট ছিল, ওইটার নাম ছিল তিস্তামুখ ঘাট যমুনা নদীতে। বলে যে ট্রেন প্রায় তিস্তামুখ ঘাটের কাছাকাছি চলে গিয়েছে, আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না, আমরা দিনাজপুরে চাল সরবরাহের ব্যবস্থা। রাত 2টার সময় নেক্সট টেলিফোন, 2 ঘন্টা পর লাল টেলিফোন বেজে উঠল। বাস্তব ঘটনা বলছি, আমরা নিজের চোখে দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে। 2টার সময় আবার টেলিফোন, ট্রেন তিস্তামুখ ঘাটে পৌঁছে গিয়েছে। সেখানে কিন্তু তখন ব্রিজ ছিল না, যমুনা ব্রিজ ছিল না, এটা ফেরির মাধ্যমে সেই ট্রেনের যে বগিগুলো, যেগুলোকে বলতো মালগাড়ি বলি যাচ্ছে, সেই ওয়াগন বলতো বোধহয়, সেই ওয়াগনগুলা ট্রেন পুরো ওয়াগনগুলা ফেরিতে উঠিয়ে ফেরি দিয়ে পার করা হতো। ফেরিতে উঠে গেছে ওয়াগন, চাল চলে যাচ্ছে, আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন। নেক্সট টেলিফোন 4টার সময়, মালগাড়ি পার হয়ে গেছে যমুনা তিস্তামুখ, একটা বোধহয় তিস্তামুখ ঘাট ছিল, আরেকটা কি ঘাট ছিল আমার এখন নাম মনে নাই। হ্যাঁ, যারা যমুনা বা ওই উত্তরবঙ্গের তারা জানেন। আজকে মানুষ যেহেতু ঘাট নেই, মানুষ নামও ভুলে গেছে, আমি নিজেই নাম ভুলে গেছি। ওই পার থেকে ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে দিনাজপুরে পৌঁছে যাবে। এভাবে সকাল 6টায় আবার টেলিফোন, পিতা বললেন যে সমস্ত চালের সরবরাহ দিনাজপুর পৌঁছে গেছে, সকাল 8টার মধ্যে চাল বিতরণ শুরু হবে, আমরা ব্যবস্থা নিয়েছি, আপনি নিশ্চিত থাকুন সেখানে কোনো বিক্ষোভ হবে না। তো আমি গল্পটা বলেছি এই কারণে যে যখন ভাবি যে 3.5 বছরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে এত কাজ করেছে এবং এই বাংলাদেশের চিত্রকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছেন। বলেছেন একজন বক্তা বলেছেন যে অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি চালু করা থেকে শুরু করে, এদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, এদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য আমাদের যারা কর্মজীবীরা যারা মিডল ইস্টে যান সেখান থেকে শুরু করে, এমন কোনো কাজ নেই যেটা তিনি করেন। এবং এই প্রসঙ্গে একটু যোগ করি, কয়েকদিন আগে আপনারা জাতিসংঘের খবর শুনেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সর্বপ্রথম জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে বাংলাদেশ সদস্য নির্বাচিত। এবং তার ধারাবাহিকতা আপনারা জানেন যে মিডল ইস্টে তখন যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে সমঝোতা করার জন্য একটি কমিটি হয়েছিল যার নাম ছিল আল-কুদস কমিটি। এখানে যারা মুরব্বিয়ান আছেন তাদের হয়তো কারো মনে রাখতে পারে। সেই আল-কুদস কমিটিকে আন্তর্জাতিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আন্তর্জাতিক সম্প্রদায় সেই আল-কুদস কমিটির সদস্য নির্বাচিত করে মিডল ইস্টের সমস্যা সমাধানের জন্য তাকে দায়িত্ব